পিন করো আমারটা, ঠিক আছে? এই ছেলে, আমারটা পিন করো, সবাইরে মিউট করে দাও, পারমিশন দিবে। লাগবে না। পোস্ট দিছো তোমারে? প্র্যাকটিস হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো, এবং সবার কি অবস্থা, পড়ালেখা কেমন কাটতেছে কাইন্ডলি জানায় দাও ভাইয়াকে। দেখতে দেখতে আমরা শেষ দিকে আইসা পড়তেছি আমাদের একেবারে কোর্সের। এন্ড যারা যারা প্রশ্ন করতে চাও, জুমে আসো যারা যারা, তারা কাইন্ডলি হচ্ছে আনমিউট করো, ওকে? বা হাত তুইলো, তাইলে ব্যাক ইন্ডে নোমান আছে, নোমান হচ্ছে তোমাদেরকে সুযোগ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, এবং তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পারতেছো কিনা তাও জানায় দাও। তোমরা আমার কথাটা স্পষ্ট শুনতে পারছো কিনা তাও কিন্তু ভাইয়াকে জানাই দিও। ঠিক আছে, ভাইয়া শুরু করে দিচ্ছি তাহলে, কোনো সমস্যা নাই। ওকে, সো এখন আসো আমরা হচ্ছে শুরু করি আর কি। জুম লিংক দেওয়া আছে আর কি, জুম লিংক দেওয়া আছে না ডিসক্রিপশনে? ডিসক্রিপশনে জুম লিংক দেওয়া আছে, জুমে তোমরা জয়েন করতে পারো। আজকে আমরা যে জিনিসটা পড়বো আর কি, আজকে হচ্ছে আমরা নামধারী বিক্রিয়া পড়বো। কি পড়বো? নামধারী বিক্রিয়া পড়বো। কারো যদি কোনো কথা থাকে প্রশ্ন নিব, কোনো সমস্যা নাই, সবকিছুই হবে। আসো আমরা শুরু করি আর কি। ওকে, নাজমুল ইসলাম, সারা জীবন সাদা ব্যাকগ্রাউন্ডে পড়া, এখন শেষ ক্লাসে আসতেছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হইলে ভালো হয়। হ্যাঁ, ওকে। সাউন্ড কম না, সাউন্ড ঠিকই আছে। ঋণাত্মক প্রোটন, তোমার ফোনে সমস্যা আছে আর কি। ওকে, আসি। এখন আসো, আমরা আজকে কি পড়বো? আজকে আমাদের লাস্ট ক্লাস জৈব যৌগের, ইভেন কি পুরোপুরি রসায়নের লাস্ট ক্লাস। আজকে আমরা কি পড়বো আর কি, ঠিক আছে? আজকে আমরা জৈব যৌগটা পুরোপুরি একবার রিভাইজ দিব। জৈব যৌগের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, জৈব যৌগের যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে সেটা হচ্ছে নামধারী বিক্রিয়া। সাউন্ড লো, হ্যাঁ, মাইকের সাউন্ডই তো আসতেছে। হ্যাঁ, এই যাদের সাউন্ড লো, আমি আর কিছু করতে পারবো না। ওকে, কর্মমুখী রসায়ন পড়ায় দিব, কোনো সমস্যা নেই, টেনশন নিও না। কর্মমুখী রসায়নে একটা টপিক ভিনেগার, এটা যদি না পড়ো আর কিছু করার নাই আর কি। এখন আসো, এখন আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমরা তুলো আমার সাথে। আমি কিছু জিনিস লিখবো বা কিছু জিনিস বোর্ডে লিখতেছি, সেই জিনিসগুলো তোমরা তুলো। ওকে,
ফার্স্ট অফ অল লেখো উডস বিক্রিয়া। আমরা আজকে পড়বো হচ্ছে সকল নামধারী বিক্রিয়া, উডস বিক্রিয়া। 2 নম্বর লেখা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। যত নামধারী বিক্রিয়া আছে সেগুলা শিখবো। তোমাদের কারো যদি জৈব যৌগ কঠিন লাগে শুধুমাত্র এই নামধারী বিক্রিয়াগুলা পড়ো তাও হবে। এরপরে লেখো হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া। 4 নম্বরে লেখো হচ্ছে রাইমান টাইমান বিক্রিয়া, রাইমান টাইমান বিক্রিয়া। বিক্রিয়া 5 নম্বরে লেখো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। 6 নম্বরে লেখো কোপ বিক্রিয়া। ঠিক আছে, 6 নম্বরে লেখা হচ্ছে কোপ বিক্রিয়া। 7 নম্বরে লিখবা হচ্ছে ওকে কাপলিং বিক্রিয়া। আচ্ছা, নতুন পেজ নেই আমি। 8 নম্বরে আসো। 8 নম্বরে, 8 নম্বরে লিখবো হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, অ্যালডোল ঘনীভবন। 9 নম্বরে লিখবো হচ্ছে ক্যানিজারো। 10 নম্বরে লিখবা হচ্ছে সেন্ট মেয়ার। 11 নম্বরে লিখবা হচ্ছে গ্যাটারম্যান। মেয়ার। 11তে লেখা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। 12তে আসো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন। 13তে লেখো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। 14তে আসো উলফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়া। 15তে আসো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। 16তে আসো ফেহেলিং দ্রবণ পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা। ফেহেলিং দ্রবণ পরীক্ষা। 17তে টলেন বিকারক পরীক্ষা। টেস্ট। ঠিক আছে, 18তে ডিকার্বক্সিলেশন। এসিড আর একটু কমায় দাও। 19-এ হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ। কার্বিলামিন তো গেছে না। 20-এ কার্বিলামিন বিক্রিয়া। তারপরে আসো 21-এ ডায়াজোকরণ বিক্রিয়া, ডায়াজোকরণ বিক্রিয়া। 22-এ ডাও পদ্ধতি। 23-এ
অসম্পৃক্ততার পরীক্ষা। চব্বিশে বেয়ার পরীক্ষা। পঁচিশে ওজনীকরণ বিক্রিয়া। ছাব্বিশে পানি সংযোজন বিক্রিয়া। সো লিখে ফেলেন, ঠিক আছে? সবাই লিখে ফেলেন। সবকিছুই দেখার সুযোগ দিচ্ছি, সবকিছুই দেখার সুযোগ দিচ্ছি, একটু খেয়াল করো। সবাই লিখে ফেলো। সবগুলা স্লাইডে আমি আবার দিচ্ছি, দেখো। স্লাইড চেঞ্জার কাজ করো না কেন? একটু দেখো। দেখো 20 ছিল কার্বিল অ্যামিন বিক্রিয়া। 20 ছিল কি? কার্বিল অ্যামিন বিক্রিয়া। ওকে, 20 কি ছিল? কার্বিল অ্যামিন বিক্রিয়া। সবার তোলা হইলো বইলো আর কি। ওরা রিভাইজ দিচ্ছি, সবকিছুই পড়া হয়েছে, বাট নামধারী বিক্রিয়াগুলা, ঠিক আছে? নামধারী বিক্রিয়াগুলা হচ্ছে আমরা একটু রিভাইজ করে নিব। কেউ হাত তুললে প্রশ্ন করার সুযোগ দিও। হুম, কয়জন কাকে দিছো? সবাইরে দিছো নাকি? যারা দিছো তার কথা বলো। কারে আনমিউট করার সুযোগ দিছো তার নাম বলো। মোশাররফ হোসেন। প্রশ্ন করতে করলে করো। আচ্ছা, আগের পেজ বলতেছি। হ্যালো, বলতেছি, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলতেছিলাম যে এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মে এই যে একটা টপিক ছিল যে কোনটা পানিতে দ্রবণীয় কোনটা অদ্রবণীয়, কার্বনেট সালফেট একটা দেখলাম। তো এখানে অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসছে, ওই টপিকটা হয়তো বা আমাদের পড়ানো হয়নি, ভিডিওতে দেখিনি আর কি। এটা কি মানে পড়ানো পড়ানো যাবে আর কি? হয়েছে, কোনটা দ্রবণীয় কোনটা দ্রবণীয় না। তোমাদের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনেই সুন্দরভাবে পড়ায় দিচ্ছি, বুঝতে পারছো? আহ আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে আমি হচ্ছে মূলত হচ্ছে সেকেন্ড টাইমার। তো আপনি যে এক্সামে হচ্ছে রিটেন এক্সামটা নিবেন আর কি, তো বলছেন যে রিটেন না দেখালে আপনি হলো এমসিকিউ খাতা দেখবেন না, তো আমি কি ওটা স্কিপ করব? হুম, হ্যাঁ স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার তো রিটেন দরকার নাই, তুমি তো সেকেন্ড টাইমার। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, যারা এই পেজে তুলতে পারো নাই তুলে নাও। হুম, বলো কে প্রশ্ন করবা। খাদিজাতুল শুভ্র। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের যে বাংলা ক্লাস হবে ওখানে কি ডিউ স্ট্যান্ডার্ড পড়াবে? গুচ্ছ স্ট্যান্ডার্ড, গুচ্ছকে টার্গেট করে মেইনলি পড়াবে, কারণ তোমরা বাংলা চাইছো শেষের দিকে, বা বাংলা স্যার আসছে শেষের দিকে। রেকর্ড করা শুরু করছে, ডিউর আগে শেষ করলে তো ভালো, আলহামদুলিল্লাহ। বাট আমি তারে গুচ্ছ টার্গেট দিছি। হ্যাঁ, ওইটা দিয়ে কি ডিউ দিতে পারবো? হ্যাঁ ইনশাল্লাহ পারবা, ঠিক আছে, যে কয়টা চ্যাপ্টার কাভারেজ হবে দিতে পারবা। জি ভাইয়া, থ্যাংক ইউ। আব্দুর রহমান। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নোমান, তুমি মিউট করো না কেন? হ্যাঁ বলো আব্দুর রহমান।
মোশাররফ হোসেন বলো। মিউট করে দাও ওটা। ওকে, আমরা পড়ালেখায় ফিরি, পরে প্রশ্ন নিব না। আসেন আসেন আমরা পরে প্রশ্ন নিব না, আমরা আপাতত পড়ালেখায় ফিরি। কোনো সমস্যা হইলে আমরা দেখবো না। আমি জাস্ট হচ্ছে ফেসবুকে যারা আছে তাদের কমেন্ট গুলো দেখি, ক্লাস শেষে প্রশ্ন নিব না। ওকে, ওকে, আসো। লাস্ট পেজটা যখন পড়াবো তখন দেখো, লাস্ট পেজটা যখন পড়াবো তখন দেখো, আমার পিন করে দাও নমান। ওকে, খেয়াল করো, আমরা যদি শুরু করি আর কি প্রথম থেকে, আমাদের এই সবগুলা বিক্রিয়া আমাদের পড়া হয়েছে, জাস্ট হচ্ছে আজকে একবার রিভাইজ, জাস্ট আজকে একটা রিভাইজ, এই জিনিসটা একটু মাথায় রাখো আর কি। ওকে, খেয়াল করো, উডস বিক্রিয়ায় কি মনে রাখবা, আমরা জানি সোডিয়াম এবং ড্রাই ইথার থাকবে। আমি আর আজকে রং চং দিব না, একটু দ্রুত পড়ায় যাব। সোডিয়াম এবং ড্রাই ইথার থাকলে চিনবা হচ্ছে উডস বিক্রিয়া। কি মনে রাখবা, এখানে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? উচ্চতর অ্যালকেন তৈরি হয়। আরেকটা কি জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়। কি তৈরি হয়? নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়। আচ্ছা, কি কি বিক্রিয়া করে? অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, সোডিয়াম, ড্রাই ইথার কি তৈরি হয়? আর আর তৈরি হয়, অর্থাৎ কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। কার্বন সংখ্যা একটা থাকলে কার্বন সংখ্যা দুইটা হয়ে যাবে, কার্বন সংখ্যা দুইটা হইলে কার্বন সংখ্যা কয়টা হয়ে যাবে? চারটা হয়ে যাবে আর কি। এখন আসো, খেয়াল করো, উডস ফিটিক বিক্রিয়া সেম জিনিসই অ্যারোমেটিকের ক্ষেত্রে সেম জিনিসটা যদি ঘটে তখন হচ্ছে এটার নাম হয়ে যায় উডস ফিটিক। অ্যারোমেটিকের ক্ষেত্রে দেখো, অ্যারাইল হ্যালাইড, যদি অ্যালকাইল হ্যালাইড না ব্যবহার করে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করো, তারপরে হচ্ছে শুধু একটা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করো। সেম ভাবে সোডিয়াম ড্রাই ইথার যদি থাকে তোমার কি তৈরি হয়ে যাবে? একদম বিউটিফুল ভাবে টোলুইন তৈরি হয়। উডস ফিটিক বিক্রিয়ায় কি তৈরি হয়? টোলুইন তৈরি হয়। একটু মাথায় রাখবা, উডস ফিটিক বিক্রিয়ায় কি তৈরি হয়? টোলুইন তৈরি হয়। এবং এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এমনও হইতে পারে ঢাবিতে এই ক্লাস থেকেই তোমার 1 বা 2 মার্ক কমন পড়ে যেতে পারে। সো সবাই মনোযোগ দিয়ে একটু করো, তোমার জন্য কাজে দিবে আর কি। ওকে, এখন আসো, টোলুইন থেকে আরেকটা ধরনের প্রশ্ন আসতে পারে। কি ধরনের প্রশ্ন আসতে পারে? টোলুইনে 2 ধরনের সংকরায়ন আসে। এই অংশটাই হচ্ছে sp3, এই অংশটা কি? sp2। টোলুইন থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, টোলুইন কি? অর্থপ্যারা নির্দেশক। কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। টোলুইনের যদি নাইট্রেশন করো, কি তৈরি হবে বলতো? নাইট্রেশন করলে কি তৈরি হবে? সবাই একটু বলো তো, টোলুইনের নাইট্রেশন করলে কি তৈরি হবে আর কি। ঠিক আছে, টোলুইনের নাইট্রেশন করলে কি তৈরি হবে? খেয়াল করো, টোলুইনের নাইট্রেশন করলে কি তৈরি হবে? টোলুইনের নাইট্রেশন করলে টিএনটি তৈরি হবে। টিএনটি 2,4,6 ট্রাইনাইট্রো টোলুইন তৈরি হবে। 2,4,6 ট্রাইনাইট্রো টোলুইন তৈরি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। দেখো, পড়ালেখা করতে হবে একটু স্মার্ট ওয়েতে, যেখান থেকে কমন পড়ে আর কি। বুঝতে পেরেছো? যেখান থেকে কমন পড়ে। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যখন অ্যালকাইল হ্যালাইড আসলো, অ্যালকাইল হ্যালাইড কি ধরনের বিক্রিয়া দিবে? প্রতিস্থাপন না সংযোজন? মনে রাখবা, অ্যালকাইল হ্যালাইড একক বন্ধন থাকলে অলওয়েজ কি দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এরা কি দিবে? অলওয়েজ প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। প্রতিস্থাপন। এখন এটা কি ধরনের প্রতিস্থাপন দিবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন না নিউক্লিওফিলিক প্রতিস্থাপন? অ্যালকাইল হ্যালাইড কি ধরনের প্রতিস্থাপন দেয়? সবাই কমেন্ট করো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়? তো তোমার উত্তর হবে কি? নিঃসন্দেহে তোমার উত্তর হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
ওকে, ইলেকট্রোফিলিক না। কারণ হচ্ছে হ্যালোজেন অধিকতর ঋণাত্মক, হ্যালোজেন কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। হ্যালোজেনকে মনে রাখতে বলছি, পাড়ার বকারের ছেলে, সে ধনাত্মক হয়ে যাবে। আগমনকারী বিকারক তখন কি হবে? এই ধনাত্মক প্রান্তে আসবে, অর্থাৎ নিউক্লিয়াসে আসবে, নিউক্লিয়াসে আসবে। এইভাবে পড়বা। অ্যালকাইল হ্যালাইড কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, অনেক বেশি আসে। তারপরে দেখো, সোডিয়াম কি অতিমাত্রায় সক্রিয়, তাই না? সোডিয়াম নরম ধাতু, নরম ধাতু। এটা কি করা যায়? কাটা যায়, তাই না? এটা কি করা যায়? কাটা যায় ছুরি দিয়ে। এটা কি অতিমাত্রায় সক্রিয়, পানির সাথে বিক্রিয়া করলে কি হয়ে যাবে? খুব দ্রুত বিক্রিয়া করবে বা আগুন ধরে যাবে। অতিমাত্রায় প্রায় সক্রিয়, মাথায় রাখবো। আচ্ছা, তারপরে আসো হ্যালোফর্ম। হ্যালোফর্ম, ঠিক আছে? হ্যালোফর্মের সাধারণ সংকেত কি? CH(X3). হ্যালোফর্মের সাধারণ সংকেত কি? CH(X3). হ্যালোফর্মের সাধারণ সংকেত কি? CH(X3). তো এখান থেকে অনেকগুলা জিনিস আসতে পারো, যেমন হচ্ছে CHCl3 হইলে আমরা নাম বলি কি? ক্লোরোফর্ম। এটার নাম বলি কি? ক্লোরোফর্ম, তাই না? ক্লোরোফর্ম। CHI3 যদি হয়, নাম কি বলি? CHI3 যদি বলি, আমরা বলি আয়োডোফর্ম, আয়োডোফর্ম। সো CHBr3 বললে ব্রোমোফর্ম, ঠিক আছে? সো এই দুইটা জিনিসই লাগবে, ক্লোরোফর্ম আর আয়োডোফর্ম। সো হ্যালোফর্মের কি আসবে পরীক্ষায়? শর্ত আসবে, শর্ত। হ্যালোফর্ম বিক্রিয়া গঠনের শর্ত কি? সেটা হচ্ছে, শর্তটা হচ্ছে CH3CO মূলক থাকতে হবে, অর্থাৎ 2 নাম্বার কার্বনের সাথে অক্সিজেন থাকতে হবে। কি থাকতে হবে? CH3CO মূলক থাকতে হবে। কি? 2 নাম্বার কার্বনের সাথে, 2 নাম্বার কার্বনের সাথে, 2 নাম্বার কার্বনের সাথে, কার্বনের সাথে সাথে অক্সিজেন থাকলেই হবে। দেখো, এবং এটা অবশ্যই অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল হইতে হবে, ঠিক আছে? অ্যালডিহাইড কিটোন আর অ্যালকোহল, এই তিনটা ছাড়া কেউ হ্যালোফর্ম দিবে না। অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ছাড়া, অ্যালকোহল ছাড়া কেউ হ্যালোফর্ম দিবে না আর কি, ঠিক আছে? অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল ছাড়া কেউ হ্যালোফর্ম দিবে না। অ্যালকোহল কেন দিবে? অ্যালকোহলকে তুমি যদি জারিত করো তাহলে সেটা কি? অ্যালডিহাইডে কনভার্ট হবে। অ্যালকোহলকে জারিত করলে কিসে কনভার্ট হবে? অ্যালডিহাইডে কনভার্ট হবে। এখন দেখো, এখন দেখো, ধরো কে কে হ্যালোফর্ম দিবে, তুমি বলবা CH3COCl, তারপরে হচ্ছে CH3COOH, তারপরে হচ্ছে CH3COCH3, HCHO, ঠিক আছে? CH3CHO, CH3CH2CH2CHO। দেখো, কে কে দিবে আর কে কে দিবে না, আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, কে কে হ্যালোফর্ম দিবে আর কে কে হ্যালোফর্ম দিবে না, আমরা যদি দেখতে চাই, খেয়াল করো তোমরা, খেয়াল করো, অনেকগুলো কম্পাউন্ড লিখছি, কে কে হ্যালোফর্ম দিবে আর কে কে হ্যালোফর্ম দিবে না আর কি, ঠিক আছে? দেখো, CH3COCl, দেখো এটা কি অ্যালডিহাইড কিটোন অ্যালকোহলের মধ্যে পড়ে? পড়ে না। এটা কি অ্যাসিড হ্যালাইড, এটা কি অ্যাসিড হ্যালাইড, তাই এ কি হ্যালোফর্ম দিবে না। এটা কি অ্যাসিড হ্যালাইড, তাই ও কি দিবে না? হ্যালোফর্ম দিবে না। তারপরে আসো, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হ্যালোফর্ম দিবে? দিবে না। সো এগুলো কিন্তু অপশনে থাকবে, তোমাকে কনফিউজড করে দিবে। তারপরে দেখো, এই যে CH3CH2CHO, এটা অ্যালডিহাইড, তারপরে দিবে না, কারণ কি? 2 নাম্বার কার্বনে, বাম পাশ থেকে কাউন্ট করবা, 1 2, 2 নাম্বার কার্বনে CO মূলক নাই, ঠিক আছে? 1 নাম্বার কার্বনে আছে, 1 নাম্বার কার্বনে থাকলে হবে না, 2 নাম্বার কার্বনে CO মূলক থাকতে হবে, ঠিক আছে? 2 নাম্বার কার্বনে CO মূলক থাকতে হবে, বাম পাশ থেকে কাউন্ট করবা। এইটা দিবে, এই CH3CO, দেখো 2 নাম্বার কার্বনে আছে, বাট এই যে এখানে একটা কার্বনেই, 2টা কার্বন মিনিমাম থাকতে হবে, একটা কার্বনেই অ্যালডিহাইড মূলক, এও কি দিবে না? হ্যালোফর্ম দিবে না। সো এইখানে শুধুমাত্র এই CH3COCH3 এবং CH3CHO এই 2টা কম্পাউন্ড দিবে, বাকি কেউ হ্যালোফর্ম দিবে না। বাকি কেউ দিবে না কি? বাকি কেউ কি করবে না? হ্যালোফর্ম দিবে না। এই জিনিসটা মাথায় রাখবা, বাকি কেউ হ্যালোফর্ম দিবে না। ওকে ওকে, এখন আসো, এখন আসো, আমরা হচ্ছে আরো 2টা বিক্রিয়া দেখবো। হ্যালোফর্ম দেখে ফেলছি, আমরা দেখবো হচ্ছে রাইমান টাইমান বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আমি এই পেজটা কপি করি, রাইমান টাইমান বিক্রিয়া দেখবো আর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেখবো। সো কিছু অংশ আমি মুছতেছি।
এগুলো আগের পেজে আসছে। এখন কি দেখবো আমরা? রায়মান টাইমান বিক্রিয়া আর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। রায়মান টাইমান বিক্রিয়া এবং কোপ বিক্রিয়া, এই দুইটা থেকে একটা ছোট্ট প্রশ্ন আসে, আমি এখন বিস্তারিত যাব না। এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে স্যালিস্যালডিহাইড। মনে রাখবা কোন বিক্রিয়ায় স্যালিস্যালডিহাইড তৈরি হয়? রায়মান টাইমান বিক্রিয়ায় স্যালিস্যালডিহাইড। ছোট্ট জিনিস পড়া লাগবে। আর কোপ বিক্রিয়ায় কি হয়? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, এটুক পড়লেই হবে। রায়মান টাইমান বিক্রিয়ায় কি তৈরি হয়? স্যালিস্যালডিহাইড তৈরি হয়। কোপ বিক্রিয়ায় কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। স্যালিস্যালডিহাইড যদি দেখি, অর্থো হাইড্রোক্সি বেঞ্জলডিহাইড। স্যালিস্যালডিহাইড কোনটা? ধরো হচ্ছে এই বেঞ্জলডিহাইড দিলা, এইটার দেখবো অর্থ পজিশনে একটা হাইড্রোক্সিল মূলক আছে, বা এটাকে এইভাবেও লেখা যায়, দেখবা বইয়ে এইভাবেও দেয়, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় ভাই। দেখো সিএইচও মূলকটা এইখানে দিছে, এইখানে ওএইচ দিছে, সেম জিনিস ভাই, সেম জিনিস। কারণ কার্বন যদি হিসাব করো, আইইউপ্যাক নেমিং করো, এটা 1 নাম্বার হলে এটা 2 নাম্বার কার্বন। আবার এইখানেও যদি হিসাব করো, এটা 1 নাম্বার হলে এটা 2 নাম্বার কার্বন। জাস্ট সেম জিনিস, দুইটাই কি একই নাম বোঝাচ্ছে, অর্থো হাইড্রোক্সি বেঞ্জলডিহাইড। ঠিক আছে, অর্থো হাইড্রোক্সি বেঞ্জলডিহাইড। ওকে ওকে ওকে। আর যার সাউন্ড আসে না জুমে, সে জয়েন উইথ কম্পিউটার অডিও দাও, জয়েন উইথ কম্পিউটার অডিও। না দিলে তো সাউন্ড আসবে না, বুঝো নাই? ওকে, এখন আসো সামনে যাই। স্যালিসাইলিক অ্যাসিড কি? অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। সেম জিনিস, আগেরটা ছিল বেঞ্জলডিহাইড, এটা কি অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। বা এটাকে এইভাবেও পরীক্ষায় থাকতে পারে, দেখো বেনজোইক অ্যাসিড অর্থমূলকে হাইড্রোক্সিল। ঠিক আছে, সো দুই ধরনের প্রশ্নই আসতে পারে। দেখো দুই ধরনের প্রশ্নই আসতে পারে যে কোন বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়? উত্তর কি? কোপ বিক্রিয়া। প্রশ্ন আসবে কোন বিক্রিয়ায় স্যালিসালডিহাইড তৈরি হয়? উত্তর কি? রায়মান টাইমান বিক্রিয়া। ঠিক আছে, কি বিক্রিয়া? রায়মান টাইমান বিক্রিয়া। পারা যাবে? পারা যাবে ভাই? পারা যাবে? সবাই পারা যাবে? সবাই পারা যাবে? ক্লিয়ার সবার? এখন আসো সামনে যদি যাই, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ মনে রাখবা, ক্লিমেনসন বিজারণে কি হবে, কিভাবে চিনবা ক্লিমেনসন বিজারণ? এটা আগে লাগবে, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl থাকলে বুঝবা কি ক্লিমেনসন বিজারণ কি হবে। কি হয় এখানে? সিও মূলক CH2 তে কনভার্ট হয়, বা আমরা বলি কিটো মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয়। কি বলি আমরা? কিটো মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়। এখন দেখো, ধরো তোমার এইখানে থাকলো CH3 CO CH3। তো আমরা জানি ক্লিমেনসন বিজারণে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়, আমি প্রথম দিন পড়াইছি। তাহলে সিওটা কিসে পরিণত হবে? CH2 তে কনভার্ট হবে। CH3 CH2 CH3 CH3 CH2 CH3, একদম সিম্পলি মনে রাখবা, CH3 CH2 CH3। এখন আসো, এখন আসো কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়ায় কি তৈরি হয়? কাপল তৈরি হয়। কি তৈরি হয়? কাপল বা যুগলায়ন তৈরি হয়, কাপল তৈরি হয়। পরীক্ষার খাতায় এটা লিখো না, কাপলিং বিক্রিয়ায় কাপল তৈরি হয়। একটু দেখো, মনে করো তোমার হচ্ছে আছে হচ্ছে ফেনল, আছে হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন, এরা দুইজন যখন কাপল তৈরি করবে আর কি, তো এইখান থেকে কিভাবে কাপল তৈরি করবে? 1 মল পানি বের হয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে অক্সিজেন চলে যাবে, H2O। তখন কিভাবে কাপলটা তৈরি হয়? কম্পাউন্ড, জাস্ট পানি বের করে দিবা, কাপলিং বিক্রিয়ায় পানি বের করে দিলেই হয়ে যাবে আর কি। এখানে হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন। ঠিক আছে, দেন হচ্ছে একটু খেয়াল করো, নাইট্রোজেনের তো 3টা হাত, নাইট্রোজেনের তো 3টা হাত। সো দাঁড়াও, কি করলাম? ও আচ্ছা, ঠিক আছে, হইছে হইছে। দেখো এইখান থেকে OH মূলক যাবে আর এইখান থেকে হাইড্রোজেন যাবে আর কি। তাহলে আলটিমেটলি কি হয় দেখো,
NH, এই কাপল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো এইখানে দেখবা হচ্ছে সামনে যখন আরো যাবা তখন ওই এন এন ডাবল বন্ড তৈরি হয়, এজো কম্পাউন্ড তৈরি হয়, সেগুলাও দেখাইছি, বাট ওইগুলো তোমাদের সিলেবাসে নাই তো এত ইম্পর্টেন্টও না। প্রথম পেজ শেষ। এখন দেখো দুইটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যেটা আসবেই, অ্যালডল ঘনীভবন আর ক্যানিজারো। দেখো এই দুইটা বিক্রিয়া বোঝার দরকার, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, অ্যালডল ঘনীভবন ইম্পর্টেন্ট, ক্যানিজারো ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে শর্ত, দেখো দুইটাতেই সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়। এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়। দেখো ক্যানিজারোতে কি করা হয়, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কনসেন্ট্রেটেড, লেখা থাকে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। আর অ্যালডলে কি দেওয়া হয়, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাই বোঝাটা সবচেয়ে বড় দায়, বা অনেকে মনে রাখতে পারে না। অ্যালডলে কি আছে, দেখো এল ল আছে, তাই হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ক্যানিজারোতে ক আছে, ক থেকে মনে রাখবা করা বা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। ক আছে বা ক থেকে কি মনে রাখবা, করা মনে রাখবা, বা সেটা কি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, কি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি। আচ্ছা, রাজিয়া সুলতানা জারিন বলতেছে ভাই রোবটের মতো বলে যাচ্ছেন। আরে ভাই এই জিনিসগুলো তো পড়াইছি তোমাদের আগে, আজকে তো রিভিশন ক্লাস, এখন আমি কেমনে বলবো বলো, এখন আমি কেমনে বলবো, নাকি এই আগের মতো শুরু থেকে বুঝাবো? যারা ক্লাস করো নাই আগে তাদের তো ক্লাসটা কইরে আসতে হবে। এনে রোবটের মতো তো কিছু নাই, এখানে জাস্ট মনে করায় দেওয়া কি কি আসবে। এই ক্লাসটা ফার্স্টে যাবে, কারণ এটা অনেক কিছু আমি একসাথে নিয়ে আসতেছি, বুঝতে পেরেছো? অনেক কিছু একসাথে নিয়ে আসতেছি, যেটা তুমি রিভাইজ করবা আর কি। ঠিক আছে, যেটা তুমি রিভাইজ করবা আর কি। ওকে, যেটা তুমি রিভাইজ করবা আর কি। এখন আসো সামনে যাই। খেয়াল করো, অ্যালডলে কি আছে, ল আছে, ল থেকে মনে রাখবা হচ্ছে, নোট করা লাগবে না, নোট আমি দিয়ে দিব, নোট করা লাগবে না, তোমরা আগে বুঝো, নোটটা আমি প্রত্যেক ক্লাস শেষেই পোস্ট করতেছি, এখন নোট করা লাগবে না, নোট আমি দিয়ে দিব। ওকে, আজকেরটা নিয়ে 11 নাম্বার ক্লাস, শেষ ক্লাস, রিভাইজ ক্লাস আর কি আজকেরটা। ওকে, ওকে, আসো সামনে যাই আর কি, সামনে যাই। খেয়াল করো, অ্যালডল কি, অ্যালডল হচ্ছে ল আছে, তাই এটা কি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্যানিজারোতে কি ব্যবহার করা হবে, ক আছে, তাই গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, এই শর্তটা লাগে। এখন দেখো অ্যালডলের আরেকটা শর্ত কি, আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। আর ক্যানিজারোর কি আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে, আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। সো আলফা হাইড্রোজেন বিহীন কম্পাউন্ড গুলো যদি দেখি, যেমন ফর্মালডিহাইড HCHO, এটাই কোনো আলফা হাইড্রোজেন নাই, কারণ আলফা হাইড্রোজেন জিনিসটা কি, যে কার্বনের সাথে একটু খেয়াল করো, যে কার্বনের সাথে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, মানে কার্যকরী মূলক আছে এইখানে, তো আলফা কার্বনই নাই আর কি। ঠিক আছে, আলফা এই কম্পাউন্ডটা থেকে দেখাই, CH3CHO, দেখো এই যে এটা কি কার্যকরী মূলক, এই অ্যালডিহাইড মূলকটা কি কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকবে তাকে বলা হয় আলফা কার্বন, তাকে কি বলা হয়, আলফা কার্বন। এবং আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো থাকে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো থাকে তাকে কি বলা হয়, আলফা হাইড্রোজেন বলা হয়। এগুলো আগে সব ডিটেলসে বলছি, ধীরে ধীরে যখন পড়াইছি। আর রিভিশন ক্লাস একটু ফাস্ট হয়, নাহলে শেষ করা যায় না। রিভিশন ক্লাস কি সব কিছু একসাথে নিয়ে আসা। তো এই যে এইটা কি আলফা কার্বন, আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো কি আলফা হাইড্রোজেন। এই ফর্মালডিহাইডে দেখো আলফা কার্বনই নাই, তো আলফা হাইড্রোজেন তো থাকার কোনো প্রশ্নই আসে না। তারপর দেখো আরো কিছু জিনিস, যেমন বেনজালডিহাইড, এটাও কি দিবে, ক্যানিজারও দিবে। দেখো এটা পরীক্ষায় অনেক বেশি আসে, বেনজালডিহাইড এটা কি দিবে, ক্যানিজারও দিবে। কেন ক্যানিজারও দিবে বেনজালডিহাইড, এই জিনিসটাও তোমাদের দেখায় দিই। বেনজালডিহাইড কেন ক্যানিজারও দিবে তাও তোমাদের দেখায় দিই। দেখো দেখো বেনজালডিহাইড যদি আঁকি, দেখো এই কার্বনটা কি কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে তার মধ্যে কোনো হাইড্রোজেন নাই। দেখো একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড,
এবং একটা ডাবল বন্ড, চারটা বন্ডই অকুপাইড অবস্থায় আছে, চারটা বন্ডে কি অবস্থায় আছে? অকুপাইড অবস্থায় আছে। সো আমরা বলতে পারি এই কার্বনের কোনো কি নাই? হাইড্রোজেন নাই। এই কার্বনে কি নাই? হাইড্রোজেন নাই। তাই বেনজালডিহাইড কি দিবে? ক্যানেজারো বিক্রিয়া দিবে। বেনজালডিহাইড কি দিবে? ক্যানেজারো বিক্রিয়া দিবে। ফর্মালডিহাইড কি দিবে? ক্যানেজারো বিক্রিয়া দিবে। আর এই যে ইথানল, এ কি দিবে? অ্যালডল দিবে। এটা কি দিবে? অ্যালডল দিবে। কেন অ্যালডল দিবে? দেখো আলফা হাইড্রোজেন আছে। আচ্ছা, সো অ্যালডলের শর্ত বুঝতে পারছি, ক্যানেজারোর শর্ত বুঝতে পারছি। তাহলে অ্যালডল কি? CH3 CHO, আর ক্যানেজারের জন্য কি ইউজ করবো? HCHO। দেখো এখন অ্যালডল আর ক্যানেজারের পার্থক্যটা কিভাবে বুঝতে পারবো? দেখো অ্যালডলের টেকনিকটা কি? অ্যালডলের টেকনিকটা হচ্ছে এখানে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। দুইটা কার্বন থাকলে এখানে চারটা কার্বন দিবা, 1 2 3 4। অ্যালডলের টেকনিকটা কি? কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। দুইটা কার্বন থাকলে এখানে কি দিবা? চারটা কার্বন দিবা। আচ্ছা, এখন অ্যালডলে কি থাকবে? অ্যালডিহাইডও থাকবে, অ্যালকোহলও থাকবে। আমরা পড়ছিলাম অ্যালডলে কি থাকবে? অ্যালডিহাইডও থাকবে, অ্যালকোহলও থাকবে। খেয়াল করো তোমরা, অ্যালডলে কি থাকবে? ওকে, অ্যালডলে কি থাকবে? অ্যালডিহাইডও থাকবে, অ্যালকোহলও থাকবে। এখন দেখো অ্যালডিহাইড মূলকটা কি? 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইড মূলক। এবং অ্যালকোহল মূলকটা তাহলে কই বসবে? মনে রাখবে অ্যালডিহাইড মূলকটা অলওয়েজ 1 নাম্বার কার্বনে। ঠিক আছে, অ্যালডিহাইড মূলকটা অলওয়েজ কোথায় বসবে? 1 নাম্বার কার্বনে বসবে। এবং অ্যালকোহল মূলকটা কোথায় বসবে? দেখো এখানে দুইটা কার্বন থাকলে দুইটা কার্বনের পরের যে কার্বনটা মানে 3 নাম্বার কার্বনে অ্যালকোহল মূলকটা বসবে। তাহলে দেখো CH2 CH CH3 CH2 CH CH3। ঠিক আছে, আবার দেখো যদি হচ্ছে এটা এরকম না হয়ে এরকম থাকতো, CH3 CH2 CHO থাকতো, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থাকতো, তখন এটার অ্যালডল কি হইতো? ধরো লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আর 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। কত আছে? 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। এইখানে কি তৈরি হইতো? এইখানে কার্বন সংখ্যা কয়টা? 3টা। তুমি 6টা বানায় দাও, 1 2 3 4 5 6, 6টা বানায় দাও। 1 নাম্বার কার্বনে কি থাকবে? অ্যালডিহাইড থাকবে অলওয়েজ। এবং এখানে 3টা কার্বন হইলে 3-এর সাথে 1 যোগ করলে যে কার্বনটা পাবে মানে 4 নাম্বার কার্বনটায় অ্যালকোহল মূলকটা বসবে। 4 নম্বরে অ্যালকোহল মূলকটা বসবে। বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিবা। বাকিগুলা কি করবা? হাইড্রোজেন দিয়ে ফুলফিল করে দিবা আর কি। ঠিক আছে, এখন আসো এই ক্যানেজারোটা কিভাবে মনে রাখবা? ক্যানেজারো দেখো HCHO HCHO, এটারে 2 মোল ধরবা। ঠিক আছে, একটার কি হবে? এটা কি করে নিতে হবে? 2 মোল ধরে নিতে হবে। একটারে কি করি আমরা? একটাই জারক ইউজ করি, একটাই কি ইউজ করি? বিজারক ইউজ করি। জারক ইউজ করলে অ্যালডিহাইড কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে, HCOOH। আর বিজারক ইউজ করলে অ্যালডিহাইড কি হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে, CH3OH হয়ে যাবে, যেহেতু এক কার্বন। এখন দেখো এই HCOOH এটা অ্যাসিড, অ্যালকোহল তো তৈরি হয়ে গেছে। এখানে একটা ক্ষার আছে না, ক্ষার, এই ক্ষারের সাথে কি করবে? অ্যাসিড বিক্রিয়া করবে। এবং একটা কবিতা বলছিলাম তোমাদের, ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া। এবং তোমরা সবাই জানো एसिड ने बेस को देखा, बेस ने एसिड को देखा, आंखों में प्यार हो गया और इस प्यार में इन दोनों को आंखों से পানি নিকল গিয়া। অর্থাৎ এই দুইজন যখন বিক্রিয়া করবে এদের দুইজনের মধ্যে থেকে OH আর সরি এইচটা আসবে অ্যাসিড থেকে, কারণ অ্যাসিড হাইড্রোজেন দান করে। ওএইচটা আসবে বেস থেকে, এইচ আর ওএইচ মিলে কি তৈরি হয়ে যাবে? পানি তৈরি হয়ে যাবে। এবং বাকি যা থাকে HCOONA সেটা দিয়ে দিবে আর কি। তাহলে ক্যানেজারো বিক্রিয়ায় কি কি তৈরি হয়? কারণ দুই ভাবে প্রশ্ন আসছে, প্রথম ধাপে তুমি কি লিখবা? HCOOH প্লাস মিথানল CH3OH তৈরি হয়। এইটা যদি না থাকে তাহলে দেখবে এটা আছে HCOONA প্লাস মিথানল CH3OH প্লাস পানি। যে কোনো একটা থাকবে অপশনে, যে কোনো একটা থাকবে, হয় উপরেরটা থাকবে না হয় নিচেরটা থাকবে আর কি। ঠিক আছে।
আচ্ছা তোমরা কি শুরু করছো মুসলিম ইসলাম, এরপর আর কোনো ক্লাস হবে না কেমিস্ট্রি, আমি একবারও বলছি আর ক্লাস হবে না। তোমাদের রুটিন ওয়াইজ জুন মাস পর্যন্ত ক্লাস চলবে। রিভিশন ক্লাস কি কারণে? এই যে আমরা জৈব যৌগ রিভাইজ দিতেছি, এইভাবে অন্যান্য চ্যাপ্টার গুলো রিভাইজ দিব বা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। এই জৈব যৌগ কয়টা প্রশ্ন ব্যাংক সলভ দিচ্ছ নোমান? বাকি যে দুইটা দিতে বলছিলাম দিছিলা কেন? ভালোই তো, আমার এই পোলাবাইনের কাছে গালি খাওয়াইবা। আচ্ছা যাক, আরো দুইটা প্রশ্ন ব্যাংক সলভ পাবা জৈব যৌগের, দিয়ে দিব না আজকে। আমি নোমানরে বলছিলাম আগেই দিতে, বাট ও হয়তো বা ব্যস্ততার কারণে দিতে পারে নাই। ওকে, রিভাইজ বলতে কিন্তু তোমরা অন্য কিছু বুঝছো না যে পুরা খুইটা খুইটা আবার প্রথম থেকে পড়াবো। রিভাইজ মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধু বইলে দিব, কারণ সবকিছু পড়াইছি। এখন স্মার্ট যুগ, স্মার্ট যুগ, সবকিছু রেকর্ড আছে, তোমরা রেকর্ড দেখো। রিভাইজ মানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পরীক্ষায় বেশি আসে ওইগুলো একটু দেখায় দেওয়া, আর কিছু না। রিভাইজ ক্লাস মানে হচ্ছে তোমাদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, আর কিছুই না। যার রিভাইজ দরকার সে আসবা, না দরকার নেই। বুঝতে পারছো? কারণ সব ক্লাসই করানো আছে, রিভাইজ মানে ওই জিনিসটা আর কি। ওকে, এখন আসো, আরো দুইটা জিনিসই তোমাদের ঝামেলা লাগে, স্যান্ডমিয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া। সেখানে আসি, স্যান্ডমিয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, সেখানে যাই। আমি এটা একটু কপি করে নিয়ে আসি। ওকে, দেখো রিভাইজ ক্লাসগুলো অনেক ফাস্ট হবে, সো বুঝা শুনে রিভাইজ ক্লাসে জয়েন করবা। আমার রিভাইজ ক্লাস স্লো যায় না ভাই, আমার রিভাইজ ক্লাস অনেক ফাস্ট যায়, কারণ আমি ধরে নেই রিভাইজ ক্লাসে যে আসছে সে আগে পড়ে আসছে, বা আমি যে আগে পড়াইছি সে পড়ে আসছে। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। এখন আসো স্যান্ডমিয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া। স্যান্ডমিয়ার কিভাবে মনে রাখবা দেখো, একটু খেয়াল করো। আমাদের দুইটা জিনিস, আমাদের ডায়াজোনিয়াম লবণের ক্ষেত্রেই তো হয়, তাই না? ডায়াজোনিয়াম লবণ N2Cl। আমরা খেয়াল করো, যদি কপার আর হচ্ছে আমাদের যদি দেখি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা ধরো হাইড্রোজেন হ্যালাইড আছে, ঠিক আছে, আর শুধু কপার আছে, তাহলে হচ্ছে এটা গ্যাটারম্যান বিক্রিয়া। এটাকে কি বলা হবে? গ্যাটারম্যান। আর ধরো হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড আছে, সাথে কপারের লবণ আছে Cu2X2 আছে, তাহলে মনে রাখবো এটা হচ্ছে স্যান্ডমিয়ার। স্যান্ডমিয়ার এইটুকু মনে রাখলেই হবে, স্যান্ডমিয়ার। আর দুই ক্ষেত্রেই কি হবে? দুই ক্ষেত্রেই অ্যারাইল হ্যালাইড তৈরি হবে। আমরা সবাই জানি দুই ক্ষেত্রেই কি তৈরি হবে? অ্যারাইল হ্যালাইড তৈরি হবে। দুই ক্ষেত্রেই কি তৈরি হবে ভাই? অ্যারাইল হ্যালাইড তৈরি হবে। দুই ক্ষেত্রেই কি তৈরি হবে? অ্যারাইল হ্যালাইড তৈরি হবে আর কি। দুই ক্ষেত্রে অ্যারাইল হ্যালাইড তৈরি হবে আর কি। ওকে, ওকে, সামনে যাই। দুই ক্ষেত্রেই কি তৈরি হবে? অ্যারাইল হ্যালাইড তৈরি হবে। এখন আসো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমরা জানি বেনজেনের ক্ষেত্রে দুইটা বিক্রিয়া হয়, বেনজিনের ক্ষেত্রে দুইটা বিক্রিয়া হয়। তো বেনজিনে যদি হচ্ছে দুইটার ক্ষেত্রে ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ হবে। তা CH3Cl থাকলে বা অ্যালকাইল হ্যালাইড থাকলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইল হ্যালাইড থাকলে CH3COCl থাকলে, অ্যাসাইল হ্যালাইড থাকলে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এটা কি তৈরি হবে? এটা হবে টোলুইন, এটা হবে টোলুইন, এটা হচ্ছে অ্যাসিটোফেনন। এটা কি হবে? অ্যাসিটোফেনন, COCH3। এটা কি তৈরি হবে? অ্যাসিটোফেনন। এবং রিভাইজ ক্লাসগুলো এখন উইকে একদিন হবে। রিভাইজ ক্লাসগুলো কি হবে? উইকে একদিন হবে। যেমন আগে উইকে 2 দিন ছিল ক্লাস, এখন রিভাইজ ক্লাসগুলা উইকে একদিন হবে। ওকে, দেখো
ফিডেল ক্লাস অ্যালকাইলেশন শেষ, অ্যাসাইলেশন শেষ। এখন আসো পরের কেসে যাই। পরের কেসে উলফ কৃষ্ণের বিজারণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উলফ কৃষ্ণের বিজারণ বিক্রিয়ায় চিন্তা রাখবা হাইড্রাজিন ইউজ করা হবে, NH2 NH2 এটুকু মনে রাখলেই হবে। কিভাবে চিনবা? হাইড্রাজিন ইউজ করা হয়েছে উলফ কৃষ্ণের, মনে করো বিজারণ বিক্রিয়া কি দিয়ে মনে রাখবা? হাইড্রাজিন ইউজ করা হবে, আর কিছু মনে রাখতে হবে না আর কি, আর কিছু মনে রাখতে হবে না, এটাই প্রশ্ন আসে। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এখানে কি হয়? তড়িৎ বিশ্লেষণের প্রভাবে মনে করো অ্যালকেন তৈরি হয়, ইথার তৈরি হয় আর কি তড়িৎ বিশ্লেষণের প্রভাবে। সো এইখানে শুধু মনে রাখবে ইথার তৈরি হয়, ইথার, হ্যাঁ ইথার তৈরি হয়। ফেহিলিং দ্রবণ তো তোমরা চিনো, ফেহিলিং দ্রবণ আর টলেন বিকারক মাথায় রাখবা। আমরা জানি কিউপ্রাস হাইড্রোক্সাইড, কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রাস হাইড্রোক্সাইড এবং গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটাই হচ্ছে ফেহিলিং দ্রবণ। ফেহিলিং দ্রবণের প্রভাবে কি হয়? ফেহিলিং দ্রবণের প্রভাবে Cu2O এর অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করলে Cu2O এর কিউপ্রাস অক্সাইডের লালচে বর্ণের পদক্ষেপ পড়ে। কি পদক্ষেপ পড়ে? লালচে বর্ণের পদক্ষেপ পড়ে। টলেন বিকারক আমরা জানি ডায়ামিন সিলভার 1 হাইড্রোক্সাইড বা ডায়ামিন সিলভার 1 নাইট্রেট, মেইনলি হচ্ছে ডায়ামিন সিলভার 1 আয়ন টলেন বিকারক, ঠিক আছে, NH3 ডায়ামিন। এবং এটাই কি করে? সিলভার দর্পণ তৈরি হয়। কি তৈরি হয়? সিলভার দর্পণ তৈরি হয়, সিলভার দর্পণ তৈরি হয়। গতকালকে ডেন্টালেও আসছিল, টলেন বিকারকের প্রভাবে কি হয়? সিলভার দর্পণ তৈরি হয় আর কি। তারপর দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিভাবে চিনবা? সোডা লাইম থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড থাকবে, সোডা লাইম থাকবে, এবং কি হবে? কার্বন সংখ্যা হ্রাস পাবে। CH3 COO যদি ইউজ করো একটা কার্বন বাদ যাবে, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। কার্বন সংখ্যা 2টা থাকলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, কার্বন সংখ্যা 3টা থাকলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। আচ্ছা হাবিবুর রহমান, তুমি আমার মেসেজ দিয়ে রাখো ভাই, এখন তো পড়াচ্ছি, পড়াইতে দাও একটু। তারপর দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কিভাবে চিনবা? ব্রোমিন থাকবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকবে। কি থাকবে? ব্রোমিন থাকবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকবে। এইটা দেখলে চিনবা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখানেও কার্বন সংখ্যা হ্রাস পায়, CH3 CO NH2। এখানে কি হয়? কার্বন সংখ্যা হ্রাস পায়। দেখো এই CO মূলকটা বাদ যাবে, CO মূলকটা কি যাবে? বাদ যাবে, তাহলে CH3 NH2 হয়। কার্বিলামিন বিক্রিয়া, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ, প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ। অ্যানিলিন, দেখো অ্যানিলিন, এটা যদি ক্লোরোফর্ম CHCl3 আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাও, তোমার হচ্ছে কার্বিলামিন তৈরি হবে, ফিনাইল কার্বিলামিন, ফিনাইল কার্বিলামিন তৈরি হবে। এটাতে বলা হয় 1 ডিগ্রি অ্যামিনের, 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, শনাক্তকরণ বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া। কিভাবে মনে রাখবা? 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। একটু ফাস্ট যাচ্ছি, নোট করার দরকার নেই, একটু রিভাইন করো, তোমার নোটে এইগুলো আছে, আর এই নোটটা দিয়ে দিব না, পরে নোট দিয়ে দিও আর কি, বুঝতে পারছো? ওকে, এখন আসো, এখন আসো সামনে যাই। ডায়াজকরণ বিক্রিয়া, ডায়াজকরণ বিক্রিয়া কি তৈরি হবে? ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। সো তোমরা বিক্রিয়াটা সবাই জানো কম বেশি, ঠিক আছে? কি এটা? ওকে, সো তোমরা জানো অ্যানিলিন, অ্যানিলিন, অ্যানিলিনকে নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাও, নাইট্রাস অ্যাসিডের 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি হবে? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডায়াজোনিয়াম লবণ। তাপমাত্রাটা অনেক ইম্পর্টেন্ট, তাপমাত্রা যদি রুম টেম্পারেচার হয়ে যায় তখন কিন্তু ফেনল তৈরি হয়ে যাবে। রুম টেম্পারেচার হলে কি তৈরি হয়ে যাবে? ফেনল তৈরি হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবা। ডাউ পদ্ধতি, এই যে ক্লোরোবেনজিন থেকে, ঠিক আছে, ক্লোরোবেনজিন থেকে যে ফেনল তৈরি হয়, ফেনল তৈরি হয়, ঠিক আছে, এটা ডাউ পদ্ধতিতে তৈরি হয়। এই যে আয়রনের উপস্থিতিতে, আয়রনের উপস্থিতিতে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে ডাউ পদ্ধতি। আচ্ছা, ও না এটা না, এটা না, সরি, ডাউ পদ্ধতি একটু ভুল পড়াইছি। ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করাও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে,
তো ও এন এ তৈরি হবে, ঠিক আছে? কি তৈরি হবে? ও এন এ তৈরি হবে। এইখানে যদি তুমি গাঢ় HCl দাও, ক্লোরিনটা সোডিয়ামকে নিয়ে পালায় যাবে, ফেনল তৈরি হবে। কি তৈরি হবে? ফেনল তৈরি হবে। ডাউ পদ্ধতি। অসম্পৃক্ততার পরীক্ষা আমরা সবাই জানি। অ্যালকিনে যদি হচ্ছে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দাও, অ্যালকিনে কি দাও? ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দাও, তাহলে কি তৈরি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হবে। কি তৈরি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হবে। 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হবে। কি হয়? ব্রোমিনের যে লাল বর্ণটা আছে, সেই লাল বর্ণটা বিনষ্ট হয়। লাল বর্ণ কি হয়? বিনষ্ট হয়। আচ্ছা, বেয়ার পরীক্ষা তো আমরা জানি। সেম জিনিস পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে হবে। KMnO4। এইখান থেকে দুইটা প্রশ্ন আসে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি? গোলাপি। এখানে কি তৈরি হয়? ইথিলিন গ্লাইকল তৈরি হয়। এটা অনেক বেশি আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি তৈরি হয়? ইথিলিন গ্লাইকল তৈরি হয়। ইথিলিন গ্লাইকল তৈরি হয়। বেয়ার পরীক্ষায় কি তৈরি হয় ভাই? ইথিলিন গ্লাইকল তৈরি হয়। ঠিক আছে? ইথিলিন গ্লাইকল তৈরি হয়। ওকে, ইথিলিন গ্লাইকল তৈরি হয়। ওকে, তারপরে দেখো ওজনীকরণ বিক্রিয়ায় আমরা অনেক ভালোভাবে পড়াইছি। অ্যালকিনের ওজোনোলাইসিসে কি হয়? অ্যালডিহাইড কিটোন। অ্যালকাইন এবং অ্যালকাইনের ওজোনোলাইসিসে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এবং তুমি যদি বেনজেনে ওজোনোলাইসিস করো, কি হবে? গ্লাইওক্সেল তৈরি হবে। আর পানি সংযোজন বিক্রিয়া, এটা মাথায় রাখবা, অ্যালকাইনেরটা অনেক ইম্পর্টেন্ট। অ্যালকাইনের যে পানি সংযোজন আছে, অ্যালকাইন, অ্যালকাইনটা যদি 2 কার্বন বিশিষ্ট হয়, 2 কার্বন বিশিষ্ট হয়, তুমি যদি পানি সংযোজন বিক্রিয়া দাও, পানি সংযোজন বিক্রিয়ার শর্ত তো মনে আছে, 2% মার্কিউরিক সালফেট HgSO4, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4 কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে, CH3 CHO তৈরি হবে। যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন থাকে, অ্যালকাইন যদি 2 কার্বনের বেশি হয়, ধরো হচ্ছে এই CH3, এইটা যদি থাকে, এইখানে যদি পানি সংযোজন বিক্রিয়া চালাও, তাহলে তোমার কিটোন তৈরি হবে। কিটোন কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। কিটোন CH3 C ডাবল বন্ড CH3 কিটোন তৈরি হবে। সো মোটামুটি আলোচনা শেষ। এখন চলো জুমে আড্ডা দিই। লাইভ ইয়াগুলো এরকমই আর কি। সলভ ক্লাসগুলো অনেক তড়িৎ গতিতে যাবে। তোমাকে জাস্ট রিভাইজ করতে হবে, রিভাইজ করতে হবে। ঠিক আছে? রিভাইজ করতে হবে তোমাকে, আর কিছুই না। চলো হচ্ছে জুমে আড্ডা দিই। জুমে আড্ডা দেওয়ার জন্য আমি বসি, দাঁড়াও। ওকে, আমি মেনটেন করতেছি। নোমান ঘুম, ঠিক আছে? অলস ছেলে, এর নিয়ে যে আমি কোন জগতে যাব? দাঁড়াও, বসি, বৈশা সুন্দরভাবে তোমাদের সাথে আড্ডা দিই। সবকিছুতে তো লাইভ আছেই, সবকিছু ঠিকঠাক আছেই। ওকে, ইমরান প্রশ্ন করতে পারো। ইমরান, ইমরান রে আনমিউট করার সুযোগ দিছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আছি ভাই, বলো। ভাইয়া আমার হলো ওই একক কনভার্টার নিয়ে সমস্যা হচ্ছে। মনে করেন ফিজিক্সে আর এর মান কখন 8.31 ধরবো, কখন 0.08 ধরবো, আবার লিটারে কখন ধরবো, আবার কখন ঘন মিটারে ধরবো, মানে এগুলা একক নিয়ে সমস্যা হচ্ছে। আমি এগুলা কি করা যায় ভাইয়া? প্র্যাকটিস করো বেশি বেশি, ঠিক আছে? তাইলেই বুঝে যাবে কোন জায়গায় কোনটা ইউজ হচ্ছে। আগে দেখো, মানে তুমি প্রথমে আইডেন্টিফাই করো যে সূত্র যখন ইউজ করতেছো তখন কোনটাই কি ইউজ করতেছো, কারণ এককটা আগে বুঝতে হবে। আমরা যখন ক্লাসে বারবার পড়াইছি তখন কিন্তু বুঝাই দিচ্ছি কোন জায়গায় কোন একক হবে। তো এইগুলো একটু মাথায় নাও, মাথায় আমলে নাও, তাইলে কাজে দিবে আর কি। উদ্ভাসে পরীক্ষা দিলাম, মানে সবকিছু মোটামুটি পারতেছি, কিন্তু ওই একক গুলা আমার নাম্বার কাটতেছে। এবং একক নিয়ে তাইলে তুমি একদিন সময় দাও, কারণ ঢাবিতে একক থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন আসবেই। বুঝতে পারছো? একক নিয়ে সময় দাও, হ্যাঁ কারণ ভাইয়া। ঢাবিতে একক থেকে 2 থেকে 3 মার্কের প্রশ্ন আসবেই। আর একটা ওকে। জিনিস ভাই, আমি তো মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিছি। হ্যাঁ, আমার হলো মানে ম্যাথ এবং বায়োলজি একটা পরীক্ষা হয়নি, শুধু হুম। ফিজিক্স আর কেমিস্ট্রি হয়েছে। তো ভাই আমি কি এখন ঢাকা ভার্সিটিতে ভালো কোনো সাবজেক্ট পাবো? আমার অথবা আমার মানে রেজাল্টটা তেমন ভালো না ম্যাথ এবং বায়োলজিতে।
এ আসছে। আচ্ছা, ওইটা কোনো সমস্যা নাই, বাট হচ্ছে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সামটা ভালোভাবে দাও তাহলে ইনশাল্লাহ ভালো সাবজেক্ট পাবা। ওইখানে কত তোমার 2 মার্কের মতো যদি কাটা যায় বা 3 মার্কের মতো যদি কাটা যায়, তাহলে তুমি 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ বেশি পারলা, বা 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ ভালোভাবে ভুল কম করলা, তাইলেই তো হয়ে গেছে। ভাইয়া জিএসটি থেকে কি পরীক্ষা দিতে পারবো? সবাই বলতেছে নাকি ক্লাসেরও পরীক্ষা দিতে পারতেছে না। এখনো বলা যায় না, গতবার তো অনেকেই পরীক্ষা ছিল এ প্লাস ছাড়াও, বুঝতে পারছো? শেষ পর্যন্ত ইজি থাকবে, সমস্যা নেই, বুঝছো? আগে ঢাবিটা পার করো, ঢাবির প্রশ্ন সবচেয়ে সহজ হয়, তারপরে গুচ্ছ। নোমান এসিটা অফ করে দাও বা কমায় দাও, স্বাভাবিক তাপমাত্রা করে দাও। উদ্ভাসের কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, তার পাশাপাশি কি ভার্সিটি রিয়েল চর্চাটা সলভ করতে পারি ভাইয়া? করতে পারো, সমস্যা নেই। প্রশ্ন সলভ করলে হলো, প্রশ্ন সলভ করতে হবে বুঝা বুঝা, মানে শুধু যে প্রশ্ন সলভ করবা পারার জন্য এরকম না, এই একটা যে প্রশ্ন সলভ করলে যেন এইটা রিলেটেড সবগুলো পারো, এই জিনিসটা মাথায় রাখবো। মানে সবাই বলতেছে তো কোশ্চেন ব্যাংক সলভ করো, কিন্তু মানে কেউ বলতেছে না যে মানে কোন প্রসেসে সলভ করলে ভালো হবে বা এরকম কিছু মানে আইডিয়া আমি পাচ্ছি না, নিজের মতো করে করতেছি। তুমি যদি 3বার প্রশ্ন ব্যাংক সলভ করো অ্যাটলিস্ট, তাহলে তুমি বুঝে যাইবা তোমার কি কি পড়তে হবে, তোমার কি কি বাদ দিতে হবে। যখন বুঝতে পারবা তোমার কি কি বেশি পড়তে হবে, তোমার কম কম কোনটা বাদ দিয়ে পড়তে হবে, তাহলেই হবে। কারণ সবকিছু হচ্ছে মুখে তুইলা দিতে নাই, কিছু জিনিস আছে নিজের অর্জন করতে হয়, এবং মুখে তুইলা দিলে তুমি কখনো চান্স পাবা না, বা তুমি হচ্ছে ওই পড়ার ফিলটা পাবা না, বা নিজে থেকে যে একটা কিছু করার আছে সেটা পাবা না আর কি। সো সেই জিনিসটা করতে থাকো, চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, তাইলে ঠিক দেখি আছে আর কি ভাইয়া, আছে নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এসিটা উপরে দিয়ে দাও। আচ্ছা, নুসরাত তুমি আনমিউট করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে আপনার এই এক্সাম ব্যাচে আমরা রিটেন এক্সামটা কিভাবে দিব? মানে বুঝলাম না কোন এক্সামটা, রুটিন এক্সাম? রাধা যে এক্সাম ব্যাচটা আপনি ইয়া করলেন সেটার মধ্যে আমরা রিটেন এক্সামটা কিভাবে হবে? আচ্ছা, রিটেন এক্সামটা ওই টেস্ট মোজেই হবে। টেস্ট মোজে দেখা গেছে হচ্ছে তোমাকে আলাদা আলাদা প্রশ্ন দেওয়া হবে না, কারণ আলাদা আলাদা প্রশ্ন দিলে ধরো হচ্ছে তোমার আলাদা আলাদা ভাবে ছবি তুলে দেওয়া হবে। মানে রিটেনের ধরো 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন আছে, সবগুলা প্রশ্ন তোমার একবারে দিয়ে দেওয়া হবে। দেন তুমি হচ্ছে একটা টাইম দেওয়া হবে, ঢাবিতে যেমন 45 মার্ক, সো 45 মিনিট থাকে, ঠিক সেম ভাবে 45 মিনিট দেওয়া হবে। 45 মিনিটের ভিতরে তুমি রিটেন অ্যান্সার গুলো করবা, আর তোমার ছবি তুইলা সাবমিট করার জন্য তোমার 2 থেকে 3 মিনিট দেওয়া হবে আর কি। জি ভাইয়া। আর ভাইয়া আমরা পরিবেশ রসায়নে ডাল্টনের আংশিক চাপ আর হচ্ছে গ্রাহামের সূত্রগুলো আপনি পড়ান নাই, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে আছে, এগুলো আমরা কি নিজে থেকে পড়ে নিব ভাইয়া? গ্রাহামের ব্যাপন সূত্র পড়াইছি, কিন্তু হচ্ছে ওইটার ম্যাথ মনে হয় একটু কম প্র্যাকটিস করা হয়েছে। সো আমি একটা ভিডিও দিয়ে দিব না, বা হচ্ছে দেখি আমার কাছে সলভ ক্লাস থাকলে দিয়ে দিব না, ওইগুলো কইরা নিও। আর ওইটা তো সহজ, ডাল্টনের আংশিক চাপ সূত্রের ম্যাথ গুলো সহজ আর কি। তারপর আমি দেখাই দিব না, সলভ ক্লাসে আমি দেখাই দিব না, হ্যাঁ। জি ভাইয়া। ভাইয়া আপনি তো বলেছিলেন যে এখন আমাদের ঢাবি ক কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত, পাশাপাশি যদি পসিবল হয় তাহলে জাহাঙ্গীরনগর আর হচ্ছে রাজশাহীর কোশ্চেন ব্যাংক গুলো সলভ করা উচিত। তাহলে এবার যেহেতু আমাদের শর্ট সিলেবাস, আমাদের কোশ্চেন একটু হার্ড হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা কি ওই সাস, তারপর যেমন আমাদের ফিজিক্সে ভাইয়া সাস্ট বুয়েট এগুলা কোশ্চেন ব্যাংক সলভ করে, তো এগুলা কি ভাইয়া করবো নাকি এগুলা এখন স্কিপ করবো, জাস্ট ঢাবি ক আর জাহাঙ্গীরনগর রাজশাহী এগুলার শোনো, সলভ করবো? ঢাবির যদি বলি, রসায়নের ক্ষেত্রে ঢাবির প্রশ্নগুলো আর কি, বা যে কোনো প্রশ্নই ঢাবি একটা নিজস্ব প্যাটার্ন ফলো করে আর কি টিচাররা। কারণ হচ্ছে প্রশ্নের প্যাটার্নটাও কি, এটা আমরা যখন ভার্সিটিতে চান্স পাইছি বা তোমরাও চান্স পাইলে বুঝবা কেন এই প্যাটার্নেই প্রশ্ন করতো। কারণ টিচাররা যখন প্রশ্ন করে তারা চিন্তা করে তুমি যখন ফার্স্ট ইয়ারে যে কোনো একটা ডিপার্টমেন্টে পড়বা, ওই ডিপার্টমেন্টে পড়ার জন্য তোমার যে ন্যূনতম বেসিকটা দরকার, ওই বেসিকটুকু যেন কাভার আপ হয় আর কি। এই কারণে হচ্ছে দেখবা শর্ট সিলেবাসে ওই চ্যাপ্টার গুলাই প্রাধান্য পাইছে যেগুলা ফার্স্ট ইয়ারে গিয়ে একটা স্টুডেন্টকে মাস্ট পড়তে হবে আর কি। যদিও হচ্ছে গতিবিদ্যাটা বাদ দিছে 22-এর শর্ট সিলেবাসে, বাট তারপরও তারপরে হচ্ছে বাকি যে চ্যাপ্টার গুলো আছে অনেক ইম্পর্টেন্ট। এবং দেখো কেমিস্ট্রিতে দেখো কোনো চ্যাপ্টারে কিন্তু বাদ দেয় নাই, টপিক বাদ দিছে। এর মানে বুঝতে হবে কেমিস্ট্রির যে জিনিসগুলো দিছে এগুলো হচ্ছে তোমার ভার্সিটিতে কোনো না কোনো জায়গায় গিয়ে কাজে লাগবেই। আর যদি বলতে চাই আরেকটা ইম্পর্টেন্ট যে থিংটা, সেটা হচ্ছে
তোমার ঢাবির প্যাটার্নের বাইরে ঢাবি কখনো যায় না, দরকার হলে ওই টাইপে একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন করে। সো ওই টাইপটা তুমি 100% বেসিকটা ক্লিয়ার রাখবা। ধরো একটা ম্যাথ তুমি পারতেছো, শর্টকাটে পাইলে যাচ্ছ, গুলি আর তক্তার ম্যাথ, তুমি একটা শর্টকাট ফালায় অঙ্ক করে ফেলতে পারতেছো, বাট এটার বেসিকটা জানো না। এখন এই গুলি আর তক্তার ম্যাথই তোমারে দিবে, কিন্তু কি করবে, একটু প্যাচ দিয়ে দিবে। তো তুমি প্যাচ কখন খুলতে পারবা, যখন তোমার বেসিক ক্লিয়ার থাকবে। তো এই কারণে বলবো শেষ সময় যতটা পারো শর্টকাট অ্যাভয়েড করে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করো। কারণ প্রশ্ন রিপিট হবে এই মিন্স যে হচ্ছে হুবহু প্রশ্ন রিপিট হবে এমন না, কিন্তু মান চেঞ্জ করে দিবে, ভাষা চেঞ্জ করে দিবে। তো ভাষা চেঞ্জ করে দিলে তুমি যেন বুঝতে পারো, এই জিনিসটা মাথায় রাখো। কি আম্মু কিছু বলবা? আচ্ছা ভাইয়া, আর আরেকটা কোশ্চেন হচ্ছে, আমাদের বিইউতে কেমিস্ট্রি রিটেন অ্যান্সার করতে নাকি একটু টাইম বেশি লাগে, আর কেমিস্ট্রির ক্ষেত্রে রিটেন কোশ্চেনটা নাকি একটু ডিফারেন্ট আসে। এটা ভাইয়া, এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, কেমিস্ট্রির রিটেন প্রশ্নটা হচ্ছে একদম ইজি আর কি, কঠিন কিছু না। কেমিস্ট্রির রিটেন প্রশ্নটা অন্যদের থেকে ডিফারেন্ট বলতে কি, কেমিস্ট্রিতে ছোট ছোট প্রশ্ন করে। যেমন প্রথমবার যখন কেমিস্ট্রিতে প্রশ্ন আসছে 2018 সালে, তখন 13টা প্রশ্ন করছে। এখন তোমাকে এখানে একটু ট্রিকি হইতে হয়। যেমন হচ্ছে তোমরা স্বভাবতই সবাই চাও তোমরা যেন হচ্ছে একটু ডিটেলস লেখার চেষ্টা করো, বাট এটা পুরোপুরি ভুল মেথড। ডিটেলস লেখার কোনো প্রয়োজন নাই। তুমি হচ্ছে ডিটেলস না লেখে তুমি কিভাবে হচ্ছে মনে করো মানে যত ছোট ভাবে ব্রিফ আকারে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো তোমার অ্যান্সারটা, তাইলে হবে। যেমন তোমার একটা প্রশ্ন আসলো, ধরো হাইড্রোজেন সালফাইড সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়, বাট পানি সাধারণ তাপমাত্রায় তরল। এখন তুমি কি হচ্ছে এইখানে ওই এইচএসসি তে ঘ নাম্বারের জন্য যেভাবে লিখতে ওইভাবে লিখবা? তুমি কি হাইড্রোজেন সালফাইডের তড়িৎ ঋণাত্মকতা বের করবা, হাইড্রোজেন আর সালফারের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করবা, হাইড্রোজেন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করবা, তারপর বলবা হচ্ছে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হাইড্রোজেন সালফাইডে 0.4 এর কম, তো তখন এই কারণে আমরা এটা নন পোলার যৌগ বলি, ওইটারে পোলার যৌগ বলি। সো মানে এত ব্রিফলি লেখার দরকার নেই, তুমি এক লাইনে অ্যান্সার দিতে পারো, হাইড্রোজেন সালফাইড নন পোলার যৌগ, পানি পোলার যৌগ, তাই পানিতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, এবং হাইড্রোজেন বন্ধন গঠনের কারণে এদের আন্তঃআণবিক দূরত্ব কমে যায়, এবং এরা কি গঠন করে, এই কারণে আন্তঃআণবিক দূরত্ব কমে যাওয়ার ফলে এরা সাধারণ তাপমাত্রায় তরল হিসেবে থাকে। মানে 2 লাইনে মূল জিনিসগুলো দিয়ে অ্যান্সার দিতে পারো। কিন্তু এই অ্যান্সারটা কিন্তু তুমি চাইলে আবার 8-10 লাইন লিখতে পারো, বাট 8-10 লাইন লেখার কিন্তু তোমার সময় নেই। কেমিস্ট্রির প্রশ্নগুলো এমনই আসবে, ছোট ছোট আসবে, তোমাকে ছোট করে অ্যান্সার দিতে হবে, বাট অনেকগুলো প্রশ্ন আসবে, এইটুকু ইন্টেনশন নিয়ে যেতে হবে। মানে অনেকগুলো অ্যান্সার, ধরো 13টা প্রশ্ন, তুমি যদি 1 মিনিট করেও সময় নাও রিটেনে, তাহলে কিন্তু 13 মিনিট চলে যাবে। কিন্তু তুমি কি কেমিস্ট্রির জন্য 13 মিনিট পাবা? নুসরাত বলো, কেমিস্ট্রির জন্য তুমি 13 মিনিট পাবা ভাই? না ভাইয়া। বুঝতে পারছো? কারণ তোমার ওইখানে ফিজিক্স আছে, তোমার ওইখানে ম্যাথ আছে। তো তোমাকে রিটেনের জন্য একটু ট্রিকি হইতে হবে, কারণ এতদিন হচ্ছে তুমি রিটেনে কি করছো, মানে ফুল মার্ক 40-এ 40 পাওয়ার জন্যই পড়ছো আর কি, বা 80-তে 80 পাওয়ার জন্যই পড়ছো। বাট এইখানে কিছু ছেড়ে আসার মন মানসিকতা থাকতে হবে। এইখানে ট্রিকটা ওইভাবেই খাটাইতে হবে, যেটা কম সময় অ্যান্সার করা যায়, যেটায় মার্ক তোলা যাবে সেটা আগে। অ্যাডমিশনের ট্রিক্স একটাই, যে প্রশ্নটায় মার্ক তোলা যাবে সেটা আগে। এটা এখন সহজ হোক আর কঠিন হোক, সহজ প্রশ্ন তুমি অ্যান্সার করলেও 1 নাম্বার পাবা, কঠিন প্রশ্ন অ্যান্সার করলে 1 নাম্বার পাবা। পার্থক্যটা একটাই, সহজে তোমার কম সময় লাগবে, কঠিনে বেশি সময় লাগবে। ধরো একটা কঠিন প্রশ্ন 5 মিনিটে সলভ করলা, এই 5 মিনিটে তুমি বায়োলজির 10টা সহজ প্রশ্ন অ্যান্সার করতে পারবা। মার্ক কোনটায় বেশি পাবা? একটা কঠিন প্রশ্ন সলভ করলে 1 মার্ক পাবা, 10টা সহজ প্রশ্ন সলভ করলে তুমি 10 মার্ক পাবা। পার্থক্যটা এই জায়গাতেই, মার্ক কে কত তুলতে পারতেছে। এই কারণে এডমিশনে অনেক মেধাবীরা চান্স পায়নি। আশা করি আমার মেসেজটা বুঝতে পারছো। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, এখন শ্রাবণী প্রশ্ন করতে পারো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হলো গিয়ে আমার মেডিকেলটা হলো গিয়ে মেইন টার্গেট ছিল, আর হলো আমার এইচএসসি তে ম্যাথ ছিল না, কিন্তু আমি ছোটবেলা থেকে ম্যাথ খুব ভালো পারতাম। আর প্রি মেডিকেল করার জন্য হলো গিয়ে আমার ম্যাথ তখনও প্র্যাকটিস হয় নাই, তো মেডিকেলের প্রিপারেশনও ভালো ছিল, আর কিন্তু তারপরও হলো গিয়ে চান্স আর কি হয় নাই। এখন আমি 7-8 মাস পরে যখন মানে ভার্সিটির জন্য কোয়েশ্চেন ব্যাংকটা খুলছি, এখন আমার মনে হয়েছে কি যে ম্যাথ আমার কিছুই মনে নেই, কিন্তু এখন আস্তে আস্তে করতে করতে যেটা হইতেছে যে মনে পড়তেছে, কিন্তু আমার টাইমটা অনেক বেশি লাগতেছে। মানে যখন এত টাইম তো আমরা পাবো না, 30 থেকে 35 সেকেন্ড এরকম পাবো, কিন্তু আমি পারতেছিও, আর কিন্তু আমার টাইমটা অনেক বেশি লাগতেছে। এখন প্রথমবার যখন করবো একটু টাইম বেশি লাগবে,
সেটা যখন 2-3 বার করবা দেখবা টাইম কম লাগতেছে আর কি। তোমার কি 2-3 বার করার পরে কি এই অবস্থা হচ্ছে যে টাইম বেশি লাগতেছে? একটু রেসপন্স করো। না ভাইয়া, মানে ফার্স্ট আমি মানে যেটাই করতেছি আর কি, যে ইজি কোশ্চেন হলো আগে যে গতিটা ছিল মানে ম্যাথ আচ্ছা, করার মধ্যে, এখন ওই হ্যাঁ হ্যাঁ, গতিটা আর মানে কি নাই। আগের সাথে কোন- তোমার এখন মিলাইলে হবে না, আগের সাথে মিলাইলে হবে না, কারণ হচ্ছে আগের সাথে মিলাইলে, কারণ তোমার তো মাঝখানে প্রায় 4 থেকে 5 মাসের একটা গ্যাপ গেছে। সো না ভাই, 7 থেকে 8 মাসের মতো। হ্যাঁ, 7 থেকে 8 মাস এইচএসসি তে ম্যাথ ছিল না। সো এইচএসসির ম্যাথের মতো এত বড় না ম্যাথগুলো, এডমিশনের ম্যাথ অনেক ছোট তুমি দেখবা। সো এই ক্ষেত্রে যেটা করো, আমাদের কনক সাবন ভাই অনেক শর্টকাট দিছে, ওইগুলাও অ্যাপ্লাই করতে পারো। বাট তারপর বেসিকটা ক্লিয়ার থাকলে দেখা গেছে হচ্ছে প্রথমবার একটু সময় লাগবেই, বাট এটা যখন তুমি 2-3 বার রিভাইজ দিবা, মানে একটা অঙ্ক দ্বিতীয়বার বা তৃতীয়বার রিভাইজ দিবা, তখন দেখবা সময় কম লাগতেছে। এবং সবসময় চিন্তা করবা, মানে হচ্ছে আমি এই ম্যাথটা তো করলাম, এটা 3 মিনিট লাগতো, বাট এটা কিভাবে 1 মিনিটে করতে পারি, কোন লাইনটা আমি স্কিপ করলেও মুখে মুখে ক্যালকুলেশন করে আরো 2 লাইন আগে যেতে পারি, এইভাবে চেষ্টা করতে হবে। অনেক ক্যালকুলেশন মুখে মুখেও করা যায় আর কি। সো এটা কিভাবে করা যায়, বা এই টাইপের অঙ্কগুলাতে এই লাইনটা সবসময় আসতেছে, সো আমি কি ডিরেক্ট এই লাইনে কিভাবে যাইতে পারি, এই জিনিসগুলো চিন্তা করলে দেখবা হচ্ছে তোমার জন্য ইজি হবে আর কি। এখনো যথেষ্ট সময় আছে, ওইভাবে নিজেকে কোপ আপ করো। ঈদের বন্ধটা কাজে লাগাও, কারণ ঈদের বন্ধে দেখবে হচ্ছে আগে থেকে যারা পড়ছিল ওরা হচ্ছে একটা ব্রেক দিবে আর কি। বাট তোমরা যারা পিছিয়ে ছিলা, এই ঈদের বন্ধে তোমরা হচ্ছে আগে যেতে পারবা বা ওদের সমতুল্য হয়ে যেতে পারবা। এটাই একটা সুবর্ণ সুযোগ আর কি। ভাই এখন মানে আরেকটা প্রবলেম আমার যেটা হইতেছে যে 3 মাস তো পুরো মেডিকেল ওখানে 15-16 ঘন্টা পড়ালেখাতে মানে ডেডিকেশন লেভেলটা অনেক বেশি ছিল। আর এখন মনে হইতেছে কি যে ভার্সিটি যখন আমি করছি, আমার কাছে আর 2 মাস আছে, তো আমার বলতেছে যে আমার ফিজিক্স, তারপরে ম্যাথ কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ম গুলা সবগুলা মানে নতুন করে করা লাগবে। তো আমার মনে হইতেছে যারা ভার্সিটি টার্গেট নিয়ে আছে ওরা প্রথম থেকে অনেক ভালো মতো করতেছে, আর আমি এখন মানে এই 2 মাসে কতটুকু কি করতে পারবো, তো এটার জন্য আমার মানে আচ্ছা কনফিডেন্স শোনো, লেভেল আসতেছে না। তোমার জন্য যদি একটা কথা বলি আর কি, প্রথমত হচ্ছে তুমি তো এই 2 মাস পাচ্ছ আর কি, আমাদের অনেক ফ্রেন্ডরে দেখছি হচ্ছে 1 সপ্তাহ সময় পাইতো, মানে মেডিকেল পরীক্ষায় চান্স হয় নাই, ঢাবির পরীক্ষার 1 সপ্তাহ সময় বাকি আছে, ওই 1 সপ্তাহতেই ওরা টেকনিক্যালি পড়ালেখা করে ফেলতো। সো তোমরাও যে কাজটা করতে পারো, দেখবা হচ্ছে আমি একটা সাজেশন দিয়েছি যেটার নাম হাইড্রোজেন সাজেশন আর কি। তো আমাদের ওই সিক্রেট শর্টকাট সিরিজ বুকে ওইখানে দেখবে হচ্ছে ম্যাথের টাইপ গুলো আলাদা করে দেওয়া আছে, ঢাবি স্ট্যান্ডার্ড যে টাইপ গুলো আছে, ওই টাইপ গুলোও যদি তুমি শেষ করতে পারো, ইনশাল্লাহ তোমার কেমিস্ট্রির ম্যাথ নিয়ে আর কোনো ঝামেলা নাই আর কি। আর ফিজিক্সের ক্ষেত্রে ঢাবির ম্যাথ গুলো আগে সলভ করে যাও, তাহলে দেখবে কনফিডেন্স বুস্ট আপ হবে। কনফিডেন্স বুস্ট আপ হওয়ার পরে তুমি রাজশাহী এবং অন্য জায়গায় যাও, যেহেতু তুমি 15-16 ঘন্টা পড়ছো, এখনো ওইভাবেই পড়ো 15-16 ঘন্টা, যেহেতু তোমার একটা ক্যালিবার আছে। এই পরিশ্রম করলে ঢাবি ইজিলি তুমি 1.5 মাসেই ক্র্যাক করতে পারবে আর কি। জাস্ট হতাশ হওয়া যাবে না, তুমি আগে ঢাবির প্রশ্নগুলো সলভ করো প্র্যাকটিস হিসেবে, দেন সামনে আইসো, সামনে আর যা লাগে ওইটা করো আর কি। ওকে, ক্লিয়ার শ্রাবণী? দেন আমরা আব্দুর রহিমের কাছে যাইতে পারি। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার সমস্যা হচ্ছে বিক্রিয়ার ক্রমটা দেখতেছি শর্ট সিলেবাসের যে কোশ্চেন ব্যাংক সেটাতে আছে কিন্তু পাচ্তেছি না। আর বারবার শর্ট দেখতেছি। সিলেবাসের কোয়েশ্চেন ব্যাংক বলতে কি, বাজারে কোনো কিন্তু কোয়েশ্চেন ব্যাংক এরকম বের হয় নাই যেটা শর্ট সিলেবাস বা ফুল সিলেবাসে আছে, আর বিক্রিয়ার ক্রম তোমার শর্ট সিলেবাসে নাই, ঠিক তাপ আছে? রসায়ন, ভাইয়া তাপ রসায়নটা। তাপ রসায়নও নাই তোমার। তারপর আমি পড়ায়া দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো। আমি হচ্ছে তোমাদের বিক্রিয়ার ক্রম অনেক সুন্দরভাবে পড়ায়া দিচ্ছি, আশা করি ওইটা পড়লে আর কোনো ঝামেলা হবে না আর কি। জি ভাইয়া, আজকে আমাদের একটা এক্সাম হওয়ার কথা ছিল, পেপার ফাইনাল এক্সাম সব ক্লিয়ার আছে। হ্যাঁ, এক্সামটা হবে, যেহেতু গতকালকে তোমাদের একটা ফিজিক্স এক্সাম গেছে, তাই হচ্ছে আমরা 2টা দিন সময় এক্সটেন্ড করে এক্সামটা নিয়ে নিব আর কি। ভাইয়া এই যে অফার ভাইয়ার এক্সাম নেওয়ার সিস্টেমটা কিন্তু অনেক ভালো ছিল, উনি অ্যান্সারের পিডিএফ সহ দিয়ে দিয়েছেন, মানে পারি আর না পারি এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সব, এভাবে এক্সামটা নেবেন আর কি, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, আমি অবশ্য বলছি, এতদিন আমি এক্সাম সিস্টেমটা দেখি নাই আর কি, কারণ হচ্ছে যে যে যার যার মতো এক্সাম দিত, তো এখন হচ্ছে তোমাদের সবগুলা সিলেবাস শেষ হয়ে গেলে আমরা কম্বাইন্ডলি তোমাদের কিছু এক্সাম নিব আর কি।
ঠিক আছে? এই ব্যাচটাতে ভাই আমরা কতটা পরীক্ষা দিতে পারবো, মানে পেপার ফাইনাল একদম? এখন ফাইনাল মডেল টেস্ট হবে, তোমাদের পেপার ফাইনাল নেওয়ার মনে হয় সময় হবে না, কারণ হচ্ছে সিলেবাস শেষ, রিভিশন ক্লাস। ফাইনাল মডেল টেস্ট আমরা 3টা থেকে 4টা বা 5টা এরকম নিব আর কি, চেষ্টা করব আর কি, এবং ভাই ফাইনাল মডেল টেস্ট গুলা গুছায় ওইভাবে দিয়ে দিব আর কি। এখন তোমাদের ব্যাচে দেখা গেছে স্টুডেন্ট সংখ্যা অনেক, সো চাইলে আমরা র্যাঙ্কিংটা দিতে পারবো না, কারণ হচ্ছে আমরা যতই মানে র্যাঙ্কিং দিতে গেলে কি হবে, অনেকগুলা স্টেপ অ্যাড করা লাগবে। বাট তোমাদের অনেকেই আছে টেকনোলজিতে দুর্বল, ওরা ওই স্টেপ গুলা বুঝে না। যেমন দেখছো ওয়েব অ্যাপের ক্ষেত্রে কত সমস্যা হয়েছে, মানে সিম্পল জিনিস আমরা বলছি ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন করতে, এটাও অনেকে বুঝে না। সো তখন দেখা গেছে কঠিন করতে গেলে বা এক্সাম সিস্টেমটা একটু হার্ড করতে গেলে অনেকেরই ঝামেলা হবে আর কি। সো র্যাঙ্কিংটা দিতে পারলে ভালো লাগতো, বাট স্টুডেন্টরাও সততা অবলম্বন করে না, দেখা গেছে হচ্ছে এক একজন 2বার 3বার 4বার পরীক্ষা দেয় আর কি। সো আমার এটাই মাথায় ঢুকে না আর কি, একটা 60 মার্কের এক্সাম কিভাবে 2 মিনিটে দিয়ে 60-এ 60 পায় আর কি। মানে অ্যাটলিস্ট এইটুকু সততা অবলম্বন করবে, কারণ আমরা যখন এমসিকিউ দাগাইতাম আর কি, অ্যাটলিস্ট বৃত্ত পূরণ করতেও তো 60টা বৃত্ত পূরণে 5 মিনিট লাগবে, যদিও এখানে বৃত্ত পূরণের টাইমটা বাদে দিলাম, প্রশ্নগুলো পড়তেও তো টাইম চাই আর কি। মানে স্টুডেন্টদের মোরালিটি এমন জায়গায় চলে গেছে আর কি, যে ভাবে হচ্ছে ভাইয়ারা মনে হয় কিছু বুঝে না আর কি। বাট আমরা তো ভাই 10 ঘাটের জল খাওয়া মানুষ, তুমি যে স্টেজে আছো আমিও স্টেজ পার করে আসছি, আমরা আরো জীবনটারে তোমার থেকে 2-3 বছর আরো বেশি দেখছি, সব বুঝি। তোমরাও আমাদের স্টেজে আসলে আরো ভালো বুঝবা। বাট তোমাদের কাছে একটা আহ্বান, তোমরা সততার সাথে এক্সাম দাও, বাট স্টুডেন্টরা সততার সাথে এক্সাম দেয় না। যেমন আমার এক্সাম ব্যাচে এই কারণে আমি অনেক হার্ড লেভেলে গেছি, এবং দেখবো আমি প্রচারণাও দিই না, অল্প স্টুডেন্ট ভর্তি করাইছি, কারণ অল্প স্টুডেন্টের ভিতরে ওই অ্যাক্টিভিটি গুলো করা যায়, কঠিন কঠিন অ্যাক্টিভিটি গুলা। বাট একটা লার্জ অ্যামাউন্ট স্টুডেন্টের ভিতরে দেখা গেছে অ্যাক্টিভিটি করতে গেলে, দেখো আমি একটা সুন্দর সিস্টেমে পরীক্ষা নিতে যাবো, এখানে দেখবা 500 জন বলবে ভাই এটা বাজে সিস্টেম। তো স্টুডেন্টরা একটা অ্যাড অন বা একটা স্টেপ, ধরো নিজের নাম লিখবে, ফর্ম পূরণ করবে, এটাই অনেকে করতে চায় না আর কি। মানে এটা কেন করবো, আমার ডিরেক্ট অ্যাক্সেস দেওয়া হবে। বাট লাইফটা এত সহজ না, সামনে যাবা দেখবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হইতে যাবা, এই ভবন থেকে ওই ভবনে দৌড়াদৌড়ি করা লাগতেছে। একটা ভবন যদি হয় রেজিস্টার ভবনে, আবার 3 কিলো দূরে আরেকটা ভবন, তখন বুঝবো আসলে লাইফটা এত সহজ না। সো জীবনে পরিশ্রম করার মানসিকতা নিতে হবে আর কি। আরে তো ভাইয়া, আপনারা এ পর্যন্ত যা পড়াইছেন, যত প্রশ্ন আছে আমি সবগুলাই ইনশাল্লাহ সলভ করতে পারি, কিন্তু কিছু কিছু হুম আছে খুব দ্রুত পারি, আবার কিছু সময় লাগে। আসলে এখন কি দ্রুত হওয়ার সময় আছে? আমার ফার্স্ট হওয়ার সময় তো এখন আছে আচ্ছা, নাকি? যেগুলা হচ্ছে সময় লাগে ওইগুলো একটু মার্ক আপ করে রাখবা, কিছু থাকবেই সময় লাগবে আর কি। কারণ হচ্ছে জিনিসটা তো এমন না যে তুমি 100টা প্রশ্নের ভিতরে 100টাই অনেক দ্রুত সময়ে করে ফেলবা, তাহলে তো তোমার 1.5 ঘন্টা পরীক্ষার টাইম দিত না, 40 মিনিট দিলেই হইতো যদি তুমি রোবটই হইতা। দেখা যাবে হচ্ছে যেটাই সময় বেশি লাগতেছে, ধরো একটা প্রশ্নে তোমার 2 মিনিট লাগতেছে, এখন ওইটা সময়টা কিভাবে বের করবা? এমন এমসিকিউ আছে না যেটা 30 সেকেন্ডে সলভ করতে পারো, বা যেটা 5 সেকেন্ডও লাগে সলভ করতে। ধরো 10টা এমসিকিউ পারলা তুমি, 5 সেকেন্ডে সলভ করলা, ওই 10টা এমসিকিউ থেকে যে সময়টা বাঁচলো, ওইটা হচ্ছে যেটা 2 মিনিট লাগছে ওইটা ইউজ করবা। বাট এইখানে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যে যেটা সময় বেশি লাগে ওইটা যেন পরীক্ষায় সবার শেষে অ্যান্সার করো। কারণ তোমাকে আগে চান্স নিশ্চিত করতে হবে, আগে মার্ক তুলতে হবে, দেন তুমি হচ্ছে গিয়ে অন্য কিছুতে যাইতে পারবা। কারণ আগে আমার চান্সই নিশ্চিত না, তাইলে আমি কেন কঠিনটা আগে যাব? মনে রাখবা, কঠিন প্রশ্ন পারাটা ক্রেডিট না, তুমি কত পাইলা ক্রেডিট। আমি আবারও বলতেছি তোমাদেরকে, এখানে অনেক মেধাবী ছাত্র আছো, বাট নিজের জেদকে কন্ট্রোল করতে শিখতে হবে। কঠিন প্রশ্ন পারাটা কিন্তু এডমিশন টেস্টে ক্রেডিট না, ক্রেডিটটা হচ্ছে তুমি কত নাম্বার পাইলা। এখন তুমি হচ্ছে বায়োলজি থেকে, বায়োলজিতে ধরো 15 মার্কের এমসিকিউ, 15টায় 15টা পারলা, আর ফিজিক্সে তোমার দুর্বলতা, 15টায় 7টা পারলা, তাহলে 15 আর 7-এ কয়টা হইলো? 22টা হইলো আর কি। 15 আর 7-এ কত হইলো? 22 মার্ক। বাট ধরো তুমি বায়োলজিতে হচ্ছে ওই 5টা পারলা, আর ফিজিক্স 7টায় সময় দিলা, তাইলে কি হইলো তোমার? 12 মার্ক। মার্ক কোনটা বেশি, 22 বেশি না 12 বেশি? দেখবে কিন্তু মার্ক তুমি কত পাইছো। সো তোমাকে একটু অ্যাওয়্যার হইতে হবে, তোমাকে একটু সচেতন থাকতে হবে, তাইলেই হবে। আর একটা কনফিউশন আছে ভাই আমার, মানে ঢাবিতে তো সিট আছে 1700 থেকে 1800 না? যে আপনারা মাঝে মাঝে যে ভালো সাবজেক্ট বা অমুক সাবজেক্ট পেতে হলে তোমাকে 3000 বা 2000 এর মধ্যে থাকতে হবে। এই জিনিসটা বুঝি না, 3000 এর মধ্যে থাকলে কিভাবে সাবজেক্ট হয়? সিট তো 1800। আচ্ছা শোনো, ধরো হচ্ছে গত বছরও যে 4500 পজিশন পর্যন্ত ছিল, সে হচ্ছে চান্স পাইছে। কি হয়, ধরো হচ্ছে কিছু স্টুডেন্ট মেডিকেলে চান্স পাইছে, ওরা ঢাবিতেও ফর্ম তুলবে,
ওরা নিজেদের জাজ করবে আমি ঢাবিতে কততম হই দেখি, বাট পড়বে মেডিকেলে। আবার কিছু স্টুডেন্ট আছে বুয়েটে তো 1000 সিট আছে বা 1100 সিট আছে, কিছু স্টুডেন্ট আছে বুয়েটে চান্স পাবে, ও ঢাবিতে পরীক্ষা দিবে, ও একটা মেরিট পজিশন পায় দেখবে আমি কততম হয়েছি। দেখো না কিছু কিছু ভাইয়া তোমাদের পোস্ট করে আমি কুয়েটে 40তম, বুয়েটে প্রথম, ঢাকা মেডিকেলে 7ম, তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 10ম, এইভাবে অনেকগুলা। সে কি 10টা বিশ্ববিদ্যালয়ে পড়ে? না তো পরীক্ষা দিবে সবাই, মেরিট পজিশন পাবে সবাই, বাট ভর্তি হয় 1865 জন। তো দেখা যায় হচ্ছে ওই বুয়েটে যে স্টুডেন্টটা থাকে ও দেখা যায় টপ 500 এর ভিতরে বুয়েটের 200 জন থাকে। তো ওই 200 জন আর ভর্তি হয় না, ওরা কি হয় বুয়েটে ভর্তি হয়ে যায়। তো তোমার জন্য কি 200টা সিট ফাঁকা হয়ে গেল। তো তোমার যদি 1800টা সিট থাকতো এখন 2000 পজিশন পর্যন্ত ভর্তি হতে পারবে। ভাইয়া আচ্ছা, কথা হচ্ছে মনে করতেছি না আমার এখন। ওকে ঠিক আছে, তাহলে এইখানে থাকুক, পরের জনকে আমি সুযোগ দিই আর কি। এখন নাইম প্রশ্ন করতে পারবা। নাইম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাইম। জি ভাইয়া, প্রথমত আমি বলতে চাই আমার কিছু প্রশ্ন ছিল। আসলে আমি একটা মোটামুটি মানের স্টুডেন্ট, তো আমাদের ঢাবি পরীক্ষার 45 দিন মতো হাতে সময় আছে। আর এই 45 দিনে কি আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে কি টিকা সম্ভব? এখন কথা হচ্ছে তুমি ভালোভাবে পড়া এক জিনিস এবং পড়াগুলো মনে রাখা আরেক জিনিস, দুইটা কিন্তু দুই জিনিস। তুমি পড়লা, পড়া মনে রাখার জন্য পড়লা না, তাইলে কিন্তু ঝামেলা। তোমার কি করা লাগবে, পড়াটা যেন মনে রাখতে পারো এবং পরীক্ষার হলে যেন তোমার ওই নার্ভটা কাজ করে, পরীক্ষার হলে যেমন যেগুলো মনে রাখছো ওইগুলো যেন অ্যাপ্লাই করতে পারো, দেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে তুমি চান্স পাবা। এখন তুমি পড়েই গেলা, মনে রাখার কোনো কৌশল অবলম্বন করলে না, পরীক্ষায় তুমি এমসিকিউ তে ভালো মার্ক না পাও, তখন তো তোমার জন্য টাফ হয়ে যাবে সিচুয়েশন গুলা। জি ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি এইচএসসি সময় পিসিবি ছিলাম আর কি, মানে আমার বায়োলজি কম্পালসারি ছিল, ম্যাথ অপশনাল ছিল। এখন আমি বলতে গেলে ম্যাথ কিছুই করিনি। আমি এমনি শ্রাবণ ভাইয়া যতগুলো ক্লাস করাইছে সবগুলাই করা আছে, মানে প্র্যাকটিসও করতেছি মোটামুটি। তো এগুলাই করলে কি এনাফ হবে ঢাবির জন্য ম্যাথ? হ্যাঁ, ঢাবির জন্য এনাফ মোটামুটি, শ্রাবণ ভাইয়ের ক্লাসগুলো ঢাবির জন্য এনাফ। এবং তুমি যদি বুঝতে পারো, দেখা গেছে হচ্ছে শ্রাবণ ভাইয়ের শর্টকাট হচ্ছে 70% স্টুডেন্ট ভালোভাবে বুঝে, 30% স্টুডেন্ট যাদের বেসিক দুর্বল, আগে কখনো ম্যাথ করে নাই, ওরা বুঝে না আর কি। সো এইখানে হচ্ছে মনে করো বোঝার ব্যাপারটা, বা তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা বা অঙ্কগুলো ধরতে পারতেছো কিনা, সেটা আগে মুখ্য বিষয়। এখন দেখা গেছে হচ্ছে অনেকে অঙ্কই ধরতে পারে না, তখন হচ্ছে ঝামেলার বিষয়, বাট তোমাকে অঙ্কগুলা ধরতে শিখতে হবে আর কি। তো জি আমি ভাইয়া। আজকে আর কথা বাড়াবো না আর কি, সবার প্রশ্ন নেওয়ারই ইচ্ছা ছিল, বাট তোমাদের বাংলা স্যার আসছে সাইফুর ভাই, সো স্যার হচ্ছে এখন ক্লাস নিবে আর কি, রেকর্ড করবে ক্লাসগুলা। আবার আমার 3টাতেও আবার ক্লাস আছে, সো স্টুডিওর শিডিউলের একটা ব্যাপার স্যাপার আছে। ইনশাল্লাহ হচ্ছে আমি কালকের ক্লাসটা তোমাদের হবে না, কালকের ক্লাসটা অফ ডে থাকবে, কালকে না নিলেও পরশু তরশু আমি ইনশাল্লাহ হচ্ছে তোমাদের আবার একটা গাইডলাইন সেশন নিব না, এবং চলবে গাইডলাইন সেশন, তোমরা টেনশন নিও না আর কি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাইকো।